বাবরিরও মসজিদ না, হুমায়ুনেরও মসজিদ না, আকবরেরও মসজিদ না, মসজিদ হচ্ছে আল্লাহ। ওটাকে বলা হয় আল্লাহর। পকেটে পয়সা থাকলে, পেটে ভাত থাকলে, গরিব মুসলমান, গরিব হিন্দু, বড়লোক মুসলমান, বড়লোক হিন্দু হয়ে গেলে নিজে নিজে বাড়িতে বাড়িতে বাবরি মসজিদ, বাড়িতে বাড়িতে রাম মন্দির বানিয়ে মন্দির মসজিদ এটা ওটা করে মানুষকে আসলে একটা জায়গায় ঢুকিয়ে দিতে চাইছে, যেটা হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি। গীতা আর কোরআন নিয়ে মারামারি করছে, যারা মন্দির আর মসজিদ নিয়ে মারামারি করছে, এদের এই নিয়ে কোনোদিন ডিবেট করতে দেখেছেন? মমতা ব্যানার্জি কিন্তু পেন ধরা মুসলমানকে কিন্তু এমএলএ বানায়, বোম বাঁধা মুসলমানকে। মানে কি মমতা ব্যানার্জি চায় বোম বাঁধা মুসলমান। রাজ্যে শিক্ষা তলানিতে থেকে গেছে, একদিকে চলছে বাবরি মসজিদ, অন্যদিকে গীতা পাঠ হলো। কি বলবেন? মন্দির মসজিদ ধর্ম নিয়ে মাতামাতি চলছে, শিক্ষা ব্যবস্থা একেবারে তলানিতে থেকে। দেখুন, রাজ্যের এই যে সমস্যা, এবং যে সমস্যা মমতা বন্দ্যোপাধ্যায়রা তৈরি করেছেন, এই তৃণমূল সরকার তৈরি করেছে, সেই সমস্যা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য মন্দির মসজিদের রাজনীতি নিয়ে আসে। কে বাবরি মসজিদ তৈরি করবে, কে মহাকাল মন্দির তৈরি করবে, এটা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ কি করবে? কে গীতা পাঠ করবে, কে কোরআন পাঠ করবে? আরে গীতা পাঠ, কোরআন পাঠ, যে যে রেসপেক্টিভ ধর্ম পালন করে সে তার মতো করে গীতা পাঠ করবে, কোরআন পাঠ করবে। এগুলো তো আর রাজনীতির বিষয় হতে পারে না। আপনি রাজনীতি করতে এসেছেন, আপনি রাজনীতির মাধ্যম দিয়ে ক্ষমতায়িত হয়েছেন, প্রশাসনে বসেছেন। এবার আপনি বলুন, আপনি কতজনকে শিক্ষা প্রদান করতে পারলেন সঠিক গুণগত মানসম্পন্ন? আপনি বলুন কতজনকে আপনি কর্মসংস্থান করে দিতে পারলেন, কতজনকে চাকরি দিতে পারলেন, কতগুলো হাসপাতাল তৈরি হলো, কতগুলো মেডিকেল কলেজ তৈরি হলো। এই যে গিগ ওয়ার্কার, যারা এই বাইক নিয়ে ওলা উবের চালাচ্ছে, বাইক চালাচ্ছে, সুইগি জোম্যাটো, আপনার বাড়িতে খাবার চলে আসছে, ব্লিঙ্কিটের মাধ্যমে মুদিখানার সমস্ত দ্রব্য চলে আসছে, টুথপেস্ট থেকে শুরু করে, টুথব্রাশ থেকে শুরু করে সব কিছু আপনি বাড়িতে বসে বসে পাচ্ছেন। যে সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য, তাদের কর্মনিশ্চয়তার কি হবে? তাদের কর্মজীবনে আপনার বাড়িতে 5 মিনিটে কে পৌঁছে দেবে, না কেউ 3 মিনিটে পৌঁছে দেবে। কোম্পানিদের মধ্যে কম্পিটিশন চলছে, জীবন হাতে নিয়ে তারা বাইক নিয়ে ছুটছে, অ্যাক্সিডেন্ট হলো, তার দায়ভার কে নেবে? এই নিয়ে ভেবেছেন কোনোদিন? এই নিয়ে কাউকে ডিবেট করতে দেখেছেন? এই যারা গীতা আর কোরআন নিয়ে মারামারি করছে, যারা মন্দির আর মসজিদ নিয়ে মারামারি করছে, এদের এই নিয়ে কোনোদিন ডিবেট করতে দেখেছেন? দেখেননি। আপনি এদের দেখবেন ধর্ম নিয়ে লড়াই করতে, এদের কাউকে পেটের ভাত নিয়ে লড়াই করতে দেখবেন না। যে গরিব বাড়ির ছেলেকে, মুর্শিদাবাদের ওই গরিব বাড়ির ছেলেটি সঠিক গুণগত মানসম্পন্ন শিক্ষা পাবে কি পাবে না, এই নিয়ে কাউকে লড়াই করতে দেখেছেন? দেখেননি। কি হবে না, মুর্শিদাবাদে বাবরি মসজিদ হবে, হোক না, পাড়ায় পাড়ায় হোক বাবরি মসজিদ, পাড়ায় পাড়ায় রাম মন্দির হোক। আরে পকেটে পয়সা থাকলে, পেটে ভাত থাকলে, গরিব মুসলমান, গরিব হিন্দু, বড়লোক মুসলমান, বড়লোক হিন্দু হয়ে গেলে নিজে নিজে বাড়িতে বাড়িতে বাবরি মসজিদ, বাড়িতে বাড়িতে রাম মন্দির বানিয়ে দেবে। জানি না সকলকে চাকরি, নিজের বাড়িতে বাবরি মসজিদ বানিয়ে দেবে, অসুবিধা কি হবে? নিজের বাড়িতে রাম মন্দির বানিয়ে দেবে, বাড়ি বাড়ি রাম মন্দির, বাড়ি বাড়ি বাবরি মসজিদ হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু তাদের চাকরি দিন। এরা এসব করবে না। এরা কি করবে? ওই বাবরি মসজিদ করা উচিত কি উচিত না, এই রাম মন্দির করা উচিত কি উচিত না, এই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির হবে কিনা, এই পাড়ায় পাড়ায় রাম মন্দির হবে কিনা, এই ব্লকে ব্লকে রাম মন্দির হবে, এইসব শুনছে। আসলে এই দুই পক্ষই মন্দির মসজিদ এটা ওটা করে মানুষকে আসলে একটা জায়গায় ঢুকিয়ে দিতে চাইছে, যেটা হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি। মানুষ রুটি রুজির লড়াইয়ে, মানুষ চাকরি পাবে কি পাবে না, চাকরি পেলে চাকরি থাকবে কি থাকবে না, দুর্নীতিহীন নিয়োগ হবে কি হবে না, এই প্রশ্নে আপনি এদেরকে একবারের জন্য দেখবেন না কোনো কথা বলতে। আর বিশেষ করে এই রাজ্যে যে ক্ষমতা আছে, এ হচ্ছে চরমতম সাম্প্রদায়িক একটি শক্তি, তার সঙ্গে জুড়েছে দুর্নীতি। এ যত নিয়োগ হবে টাকা কামাবে, প্রকল্প হবে টাকা কামাবে, রাস্তা হবে টাকা কামাবে, লাইট লাগাবে টাকা কামাবে, হাসপাতালে বিল্ডিং হবে টাকা কামাবে। ওর একটাই ধান্দা, প্রকল্প হলেই টাকা কামাবে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর 2011 সাল থেকে 2025 সাল, 14 বছরে 8 লক্ষ কোটি টাকা ধার নিয়েছে।
ওকে বলুন কালকে শ্বেতপত্র প্রকাশ করে কোন প্রজেক্টে কত টাকা খরচ করেছে, কতজনকে চাকরি দিয়েছে, কতজন মুসলমান বাড়ির ছেলেকে চাকরি দিয়েছে, কতজন হিন্দু বাড়ির ছেলেকে চাকরি দিয়েছে। দারিদ্র সীমার নিচে থাকা ব্যক্তিদের কতজনের দারিদ্র সীমার উঠে এসছে, কতজন সেরকম ব্যক্তি চাকরি পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে তো যে আমি চাকরি দিতে চাই, চাকরি দিতে দেয় না। আপনি শুরু করুন না আপনার পাড়ার কালীঘাটের ফুটপাতবাসীদের চাকরি, ওখান থেকে শুরু করুন। আরেকটা বিষয় দেখতে পাচ্ছি আমরা, যেদিন থেকে বাবরি মসজিদের শিলান্যাস হলো, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম সম্প্রদায়, প্রথম কথা বলি, মসজিদ মানে এটা একটা ভ্রান্ত ধারণা, মানে এই ভ্রান্ত ধারণার উপরে সবাই মানে যে যার মতো করে রুটি সেঁকছে আর কি। মসজিদ বাবরিরও হয় না, হুমায়ুনেরও হয় না, আকবরেরও হয় না, কারোর হয় না। মসজিদ হয় আল্লাহ, মানে ধর্ম মতে। কারণ ইসলাম ধর্ম মতে আল্লাহ ছাড়া আর কেউ উপাস্য না। তাহলে মসজিদ হবে আল্লাহ। তাহলে এই নাম নিয়ে বাবরিরও মসজিদ না, হুমায়ুনেরও মসজিদ না, আকবরেরও মসজিদ না, মসজিদ হচ্ছে আল্লাহর, ওটাকে বলা হয় আল্লাহর ঘর। নাম দিয়ে বেসিক্যালি রাজনীতি হতে পারে, বাবরের তৈরি করা মুড়িয়ে হতে পারে, সে আপনার যে কোনো কেউ তৈরি করতে পারে। তার মানে কি তার নামে মসজিদ হয়ে গেল নাকি? তার নামে কি উপাসনা হবে নাকি? তার নামে কি নামাজ পড়বে নাকি? আচ্ছা, এই রাজ্যের আল্লাহ ছাড়া ইসলাম ধর্মে আর কেউ উপাস্য নয়, তাহলে ওটা হচ্ছে আল্লাহর মসজিদ। বাবরিরও মসজিদ না, ওটা আকবরেরও মসজিদ। হতে পারে বাবরের তৈরি করা হতে পারে, বাবর নামের যে কোনো ব্যক্তি তৈরি করতে পারে, কিন্তু মসজিদ কখনো বাবরিরও হয় না, বাবরেরও হয় না, আকবরের হয় না। ইভেন আপনি যদি একটা মসজিদ হয়, যে কোনো ইসলাম ধর্মাবলম্বী মানুষকে সেখানে নামাজ পড়তে পারে, কাউকে আপনি আটকাতে পারেন না যে আমি মসজিদ তৈরি করেছি মসজিদটা আমার কাউকে নামাজ পড়তে দেবো না। অ্যাজ ওয়েল এজ স্টেট গভর্নমেন্টেরও, বিশেষ করে যেখানে সংখ্যালঘু অধ্যুষিত তাদেরকে ইকুয়াল অপরচুনিটি ক্রিয়েট করার জন্য। আচ্ছা, ধর্মের নামে সেটা যদি না, সংখ্যালঘুদেরকে ব্যবহার করা হচ্ছে বারে বারে ধর্মের দেখুন নামে। ব্যবহার কেউ কাউকে করতে পারে না যদি না কেউ ব্যবহৃত হতে চায়। সংখ্যালঘুরা যদি কেউ ব্যবহৃত হতে চায় তাহলে ব্যবহৃত হবে, এবং বিশেষ করে এটা সত্য কথা, একটা অংশের মানুষ তাদেরকে দিয়ে ভুল বুঝিয়ে, বিশেষ করে এই কিছু পলিটিশিয়ান মমতা ব্যানার্জির মতো, এই যে বললো ধরেন শওকতের জন্য বললো যে তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই বোম বাঁধিস। তারপরে মমতা ব্যানার্জি বুঝলো যে বোম বাঁধা মুসলমান দরকার, শওকতকে দলে দিল, এবার তাকে এমএলএ বানালো। মমতা ব্যানার্জি কিন্তু পেন ধরা মুসলমানকে কিন্তু এমএলএ বানায়নি, বোম বাঁধা মুসলমানকে এমএলএ বানায়। মানে কি, মমতা ব্যানার্জি চাই বোম বাঁধা মুসলমান, পেন ধরা মুসলমান কিন্তু মমতা ব্যানার্জি চাই না। ঢিল ছোড়া ববি, বোম ছোড়া শওকত, এটা হচ্ছে মমতা ব্যানার্জির মুসলমানের নেতার সংজ্ঞা। ফলে মমতা ব্যানার্জি ঢিল ছোড়া বোম ছোড়া লোক নেবে। আচ্ছা, এই হুমায়ুন কবির দল গঠন করছে মিমের সঙ্গে, এতে কি মুসলমান ভোট মানে অনেকটা হলেও? দেখুন সে সময় বলবে, আমার মনে হয় না মুসলিমরা মানে এখন আস্তে আস্তে তো জাগছে, কারোর ভোটার নয়। চেষ্টা করা হয় যে অমুকের ভোটার তমুকের ভোটার বলায়, একসময় বলা হতো কংগ্রেসের ভোটার, তারপরে হলো সিপিএম এর ভোটার, এখন বলছেন তৃণমূলের ভোটার। এটা হয় না। দেখুন ওটা বিশ্বজনীন একটা জিনিস, ভাবো যে এটা একটা বিশ্বজনীন ফেনোমেনন। সংখ্যালঘু, সে ধর্মগত সংখ্যালঘু হতে পারে, জাতিগত সংখ্যালঘু হতে পারে, ভাষাগত সংখ্যালঘু হতে পারে, বর্ণগত সংখ্যালঘু হতে পারে। যে আপনারা জানেন ওই যে আমেরিকার যে বিখ্যাত লড়াই, সেখানে আমি বলবো যে সেখানে সাধারণ টেন্ডেন্সি হচ্ছে যে সংখ্যালঘুদের যারা ক্ষমতায় আছেন তাদের পক্ষে থাকার একটা প্রবণতা দেখা। একসময় সংখ্যালঘুরা এই রাজ্যের ক্ষেত্রে মুসলিমরা কংগ্রেসের সঙ্গে ছিলেন, কংগ্রেস ক্ষমতায়, তারপরে আবার এর সঙ্গে এলেন আপনার সিপিএম এর সঙ্গে, বামের ক্ষমতায়, আবার তৃণমূলের সঙ্গে, তৃণমূল ক্ষমতা। এটা স্বাভাবিক ফেনোমেনন, বিশ্বজনীন ফেনোমেনন। আপনি ওটা ছেড়ে দিন না, আপনি বাংলাদেশে চলে যান, দেখবেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ও দেশের সংখ্যালঘু হিন্দুরা দেখবেন আওয়ামী লীগের সঙ্গে,
শেখ হাসিনার সঙ্গে, এবং তারা বেশি কমফোর্টেবল ফিল করে শেখ হাসিনা। মানে এইটা মানে বেসিক্যালি একটা সাধারণ ফেনোমেনন, এবং এটার সঙ্গে আপনি যদি মনে করেন যে বেসিক্যালি না সংখ্যালঘুরা ওর ভোট ব্যাংক হয়ে গেছে, ভুল ভাবছেন। আর সংখ্যালঘুদের এইভাবে ভোট ব্যাংক হিসেবে ভাবলে এটা ভুল ভাবা হবে, এবং আগামী দিনে তার রেজাল্ট পেয়ে যাবে। আজকে সংসদে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হঠাৎ করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তিনি বলে উঠলেন বঙ্কিম দা। পরবর্তীতে সৌগত রায় যখন তাকে সংশোধন করানোর চেষ্টা করলেন, বাবু বলুন, পরবর্তীতে তিনি বঙ্কিম বাবু বললেন। কি বলবেন? দেখুন, প্রথম কথা বলি, দা বলে একটি টাইটেল হয়, ফলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জায়গাতে আমি জানি না তিনি টাইটেল হিসাবে বলেছেন নাকি দাদা বলে যে কোনো লোককে সম্বোধন করা যায় সেইভাবে বলেছেন। আমি যেহেতু বক্তব্যটা শুনিনি, সেহেতু উনি টাইটেল ভুল বলেছেন নাকি মানে দাদা হিসেবে বলেছেন সেটা উনিই বলতে পারবেন, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে দেখুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমরা কেউ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা কেউ দেখুন সাধারণভাবে আমরা যদিও মানে বয়োজ্যেষ্ঠদের দাদা বলি, বয়সে বড়, সামান্য বড়, মানে তাদের সঙ্গে আদান প্রদান আছে, তাদের দাদা বলি, কিন্তু সাধারণভাবে বাঙালি রীতিতে হচ্ছে যে ওই বাবুও, ইনফ্যাক্ট যারা মনীষী তাদের ক্ষেত্রে আমরা বাবুও ব্যবহার করি না, এটা রীতি যে আমরা সাধারণভাবে পুরো নামটা বলি, না হলে আমরা মনে করি যে তার প্রতি অসম্মান প্রদর্শন হয়। কারণ বাঙালি মনীষী যারা, তাদের সম্পর্কে বাঙালি অত্যন্ত সেন্সিটিভ, এবং এই বাঙালি মনীষীদের নামের সঙ্গে দাদা বা দা বা বাবু কোনোটাই ব্যবহার করা উচিত নয়। যদি কেউ মানে তার নামের পুরো অংশ না জানেন, তাহলে আমি বলবো যে নাম না বলাই ভালো, তার পুরোটা জেনে বলাটাই উচিত। এবং এইভাবে দাদা বলে বা দা বলে এইভাবে কোনো মনীষীর মানে সম্মান, যে বাঙালি মননে যে সম্মান রয়েছে, সেটা আঘাত না করা। একটা বিষয় আমরা দেখেছি, এই রাজ্যের মুখ্যমন্ত্রীকেও বারে বারে অনেক রকম ভাবে অনেক বিষয়ে মনীষীদের নিয়ে তিনি কিছু না কিছু ভুল বলেছেন, ভরা বক্তব্য। দেখুন, আমি রাজ্যপাল গতকাল বলেছেন হিন্দি রাষ্ট্রীয় ভাষা, প্রধানমন্ত্রী দাদা বলছেন। এই বিষয়গুলো কি বলবেন? মানে এত বড় একটা পদে থাকার পরেও যদি এই ভুল করে সাধারণ। না, দেখুন একটা কথা বলি, দেখুন স্লিপ অফ টাং কিন্তু আপনি যে বলছেন যে হিন্দিকে রাষ্ট্র ভাষা হিসেবে, এটা কিন্তু স্লিপ অফ টাং, এটা হচ্ছে থট প্রসেস, এটা হচ্ছে চাপিয়ে দেওয়ার জন্য একটি থট প্রসেস। হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, এটা একটা থট প্রসেস, যে থট প্রসেসের অংশ কিন্তু ওই RSS মনন থাকা অনেক ব্যক্তি রয়েছে, সেই থট প্রসেস থেকে তারা বলে। কিন্তু মানে এই যে দা বা দাদা বা বাবু, এটা কিছুটা অজ্ঞতা, কিছুটা না জানা, এবং বাকিটা বলবো যে বেসিক্যালি ইনসেনসিটিভ। মুখ্যমন্ত্রীর বিষয়ে কি বলবেন? তিনি তো অবভিয়াসলি মুখ্যমন্ত্রী, ওর কথা যত কম বলা যায় তত, মানে যা বলেছে, ডহরবাবু থেকে শুরু করে যা বলেছে, যত কম বলবেন বেকার, ওকে নিয়ে আলোচনা করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। দেখুন, ওর মাঝে মাঝে আমি ভাবি, মাঝে মাঝে সন্ধ্যাবেলায় নিজের গায়ে চিমটি কেটে ভাবে আমি মুখ্যমন্ত্রী হয়েছি। মানে এইরকম লোক যদি মুখ্যমন্ত্রী হতে পারে, মানে ও যে কটা মন্ত্রী মুখ্যমন্ত্রী রয়েছে, ক্লাব চালাতে গেলে ক্লাব চালাতে পারবে না ঠিক করে। দুর্ভাগ্য, তারা এখন রাজ্য চালাচ্ছে, এটাই দুর্ভাগ্য রাজ্যের মানুষের। একটা নোটিশ ঠিক করে লিখতে পারে না, একটা নোটিশ হলে 6 বার চ্যালেঞ্জ হয়, একটা কোনো কিছু একটা কাজ ঠিক করে করতে পারে না, ক্লাব চালানোর এদের যোগ্যতা নেই, সব বড় মন্ত্রিত্ব পেয়ে বসে আছে। রাজ্যের মানুষ ভোট দিয়েছে, কিছু করার নেই, ফলে এদের ক্লাব চালানোর ন্যূনতম যোগ্যতা নেই, তারা এখন সব মন্ত্রী রাজ্য চালাচ্ছে। দুর্ভাগ্য, মাঝে মাঝে চিমটি কেটে দেখে আমি মুখ্যমন্ত্রী আছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।